পাঠশালা। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যান। সো ফার্স্ট দেখো, রেসপিরেটরি সিস্টেম কথাটা মানে কি? The system which is made up of organs for the gaseous exchange, that is intake of oxygen and giving out of carbon dioxide between the body and its environment is called respiratory system. আচ্ছা, সিস্টেম মানে কি? ফার্স্ট আমরা কি জানি, মানে কোন একটা কাজ সম্পন্ন করার জন্য যে যে জিনিসগুলি দরকার সবগুলোকে আমরা একসাথে কি বলি? সিস্টেম। এবার রেসপিরেটরি সিস্টেম মানে কি? যে সিস্টেমটা কি দিয়ে মেড আপ হয়, কি দ্বারা তৈরি হয়? অর্গানস এবং অন্যান্য বাকি যা কিছু লাগবে সিস্টেমটা পুরো পরিচালনা করার জন্য সেগুলি দিয়ে তৈরি হয়। কি জন্য তৈরি হচ্ছে রেসপিরেটরি সিস্টেমটা? কাজ কি? ইনটেক অফ অক্সিজেন, অক্সিজেন নেওয়ার জন্য, এন্ড গিভিং আউট অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার জন্য। ঠিক আছে? কোথায়? বডি আর বাইরের এনভায়রনমেন্টের মধ্যে। বিটুইন দ্য বডি এন্ড ইটস এনভায়রনমেন্ট ইজ কল্ড রেসপিরেটরি সিস্টেম। সো রেসপিরেটরি সিস্টেমটা মেইনলি তিন ভাগে ভাগ করা আছে। কি কি? রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি অর্গান আর অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস। ফার্স্ট হয় রেসপিরেটরি ট্র্যাক্ট। মানে কি? ট্র্যাক মানে কি? প্রথম কথা, ট্র্যাক মানে হলো পথ, মানে যে পথ দিয়ে বা যে রাস্তা দিয়ে বাইরে থেকে অক্সিজেনটা ভিতরে যাবে, ভিতরে গিয়ে লাংসে যাবে, সেটা সে রাস্তাটার নাম হচ্ছে ট্র্যাক। সো রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি? রেসপিরেটরি ট্র্যাক্ট তো একটা জিনিস, একটা সিঙ্গেল পথ না, এটার মধ্যে অনেকগুলি স্ট্রাকচারস আছে। তো সেগুলি এখন আমরা আলোচনা করব। মানে আরেকবার বলি যে বাইরে থেকে অক্সিজেনটা ভিতরে নেব এবং লাংসে যাবে, যে পথটা দিয়ে যাবে সেই পথটার নাম হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। এবার আমরা পড়বো রেসপিরেটরি ট্র্যাক্টের ব্যাপারে। সো আগে তোদের একটা কথা বলে দিই যে ফিজিওলজির যে কোনো চ্যাপ্টার পড়ার সময় তোদের আগে মেইনলি টার্মগুলি জানতে হবে, সেগুলি মুখস্থ রাখতে পারলে তাহলে বাকি কনসেপ্ট একদম ইজি। তো দেখ, রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি? যে পথটা দিয়ে বাইরে থেকে অক্সিজেনটা লাংসে যাবে সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, সো রেসপিরেটরি ট্র্যাক্ট স্টার্ট হয় কোথা থেকে? নোজ থেকে, অবভিয়াসলি নোজ বা নস্ট্রিলস। ওকে, নোজ এর পরে যে তারপর আসবে কি? নেজাল চেম্বার। এখন শুধু তোদের ফার্স্ট কাজ হচ্ছে নামগুলি আর সিকোয়েন্স ওয়াইজ নামগুলি মনে রাখা, এটা তোদের ফার্স্ট কাজ। এটা একবার পুরো মুখস্থ থাকতে পারলে তারপর দেখবি যখন নেক্সট স্টেপগুলি পড়বি একদম ইজি লাগবে। তো ফার্স্ট কোথা থেকে স্টার্ট হয়? নোজ থেকে। নোজের পরে কি আসে? নেজাল চেম্বার। নেজাল চেম্বারের পরে দেন তারপরে কি আসে? ফেরিংস। ফেরিংস এর পরে আসে ল্যারিংস, দেন ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে প্রাইমারি ব্রঙ্কাই, দেন সেকেন্ডারি ব্রঙ্কাই, দেন টার্সিয়ারি ব্রঙ্কাই, দেন টার্মিনাল ব্রঙ্কায়োলস, দেন রেসপিরেটরি ব্রঙ্কায়োলস, দেন অ্যালভিউলার ডাক্ট, দেন অ্যালভিউলার স্যাক, এন্ড লাস্টে আসে অ্যালভিউলাই। ওকে, এই জায়গাটা আগে তোদের মুখস্থ করতে হবে। আমি আরেকবার রিপিট করে আমার সঙ্গে। ফার্স্ট কি বলেছি? কোথা থেকে স্টার্ট হয়? নোজ থেকে। ঠিক আছে? নোজ এর পরে তারপর কি আসে? নেজাল চেম্বার। ঠিক আছে? নেজাল চেম্বারের পরে আসে ফেরিংস। ফেরিংস এর পরে আসবে ল্যারিংস। ল্যারিংস এর পরে আসবে ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে প্রাইমারি ব্রঙ্কাই। প্রাইমারি ব্রঙ্কাই পরে সেকেন্ডারি ব্রঙ্কাই। সেকেন্ডারি ব্রঙ্কাই পরে টার্সিয়ারি ব্রঙ্কাই। টার্সিয়ারি ব্রঙ্কাই পরে টার্মিনাল ব্রঙ্কায়োলস, দেন রেসপিরেটরি ব্রঙ্কায়োলস, দেন অ্যালভিউলার ডাক্ট, দেন অ্যালভিউলার স্যাক, আর সবার লাস্টে গিয়ে অ্যালভিউলাই। এতক্ষণ আমরা কি দেখেছি যে রেসপিরেটরি ট্র্যাক্টের ফ্লো চার্টটা, মানে কিভাবে বাইরের থেকে অক্সিজেনটা লাংসে যায়। ঠিক আছে? তো এবার আমরা দেখব প্রত্যেকটা পার্টের একটু ব্রিফ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিসগুলি। ফার্স্টে দেখ, ফার্স্ট কি বলেছি? প্রথম আসে নোজ, মানে নস্ট্রিলস। তো নস্ট্রিলস মানে কি? আমরা জানি যে আমাদের দুটো নোজ আছে। ঠিক আছে? দেন কি আসে? নেজাল ক্যাভিটি বা চেম্বার, যেটা বলিস সেটা। তো নেজাল ক্যাভিটি বা চেম্বার কোন জায়গাটা? প্রথম কি বলেছি? নোজ। নোজের পরে ভিতরে যে দুটা এরকম ট্রায়াঙ্গুলার ক্যাভিটি থাকবে, মানে গহ্বর, মানে খালি স্পেস। ক্যাভিটি মিন্স খালি স্পেস থাকবে। সেগুলি কোথায় থাকবে? নোজের ভিতরের দিকে। কোথায়? ফেরিংস এর আগে কিন্তু নোজের পরে। মিন্স এরকম হবে যে ফার্স্ট নোজ, ঠিক আছে? নোজ, এখানে ফেরিংস, এই যে মাঝখানে যে জায়গাটা
সেটা হচ্ছে নেজাল ক্যাভিটি। ঠিক আছে, নোস এর পরে নেজাল ক্যাভিটি, দেন ফেরিংস। তাহলে মিলেছে নি দেখ, টু ট্রায়াঙ্গুলার ক্যাভিটিস। যদি এটা নোস হয়, এটা একটা সাইড, এদিকে আরেকটা সাইড থাকবে, তো ভিতরে এরকম দুইটা ট্রায়াঙ্গুলার ক্যাভিটিস থাকবে। ঠিক আছে, টু ট্রায়াঙ্গুলার ক্যাভিটিস কানেক্টেড টু দ্য নস্ট্রিলস, নোজের সঙ্গে কানেক্ট থাকবে, ইন ফ্রন্ট নোজের সামনে, এন্ড ফেরিংস বিহাইন্ড, ফেরিংস এর আগে। ঠিক আছে, মানে পিছনে ফেরিংস, ফেরিংস বিহাইন্ড মানে পিছনে ফেরিংস থাকবে। মানে সোজা কথা, নোজ আর ফেরিংস এর মাঝখানে যে জায়গাটা, যে ফ্রি স্পেসটা, সেটার নাম হচ্ছে নেজাল চেম্বার বা নেজাল ক্যাভিটি। ঠিক আছে, এই যে নেজাল ক্যাভিটিটা, সেটা তো আর এরকম না যে এই নোজ একদম গেল সোজা। দুই দিকে দুটা নেজাল ক্যাভিটি, দুদিকে দুটা নোজ থাকে, মানে নেজাল ক্যাভিটি দুদিকে দুটা। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার শেপের। এই দুইটা নেজাল ক্যাভিটিকে সেপারেট করে কে, একটা থিন কার্টিলেজিয়াস সেপ্টাম। কার্টিলেজিনাস সেপ্টাম দ্বারা দুইটা নেজাল ক্যাভিটি যে দুই সাইডে থাকে, রাইট আর লেফট, দুটোকে সেপারেট করে কে, একটা থিন কার্টিলেজিনাস সেপ্টাম। কার্টিলেজিনাস সেপ্টাম মানে সোজা কথা একটা ওয়াল। সাপোজ ধর এটা আমার রাইট নেজাল ক্যাভিটি, এটা আমার লেফট নেজাল ক্যাভিটি, এই মাঝখানে যে পোর্শনটা সেটা হবে আমার সেপ্টাম। বুঝেছিস ব্যাপারটা? আর কার্টিলেজিনাস কেন? কার্টিলেজ দ্বারা তৈরির জন্য। থার্ড পয়েন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য নেজাল ক্যাভিটিস কন্টেইন হেয়ার্স এন্ড মিউকাস। নেজাল ক্যাভিটির মধ্যে এর ভিতরে, আমাদের নাকের ভিতরে হেয়ার্স আছে, এন্ড মিউকাস। কেন আছে? এগুলি কাজ কি? which filters and purifies air from the dust particles. আচ্ছা, আমরা যে সময় বাইরে যাই রাস্তার মধ্যে, ধুলো বলে আমাদের নাকে ঢুকে, নাকে ঢুকলে নাকের ভিতরে যে হেয়ারগুলি আছে, হেয়ারগুলির মধ্যে আটকে যায়। হেয়ারগুলির মেন কাজই হচ্ছে বাইরে থেকে ডাস্ট পার্টিকেল যেগুলো আসে সেগুলিকে লাংসে যাওয়ার থেকে প্রিভেন্ট করা। ঠিক আছে, তো নাকের ভিতরে হেয়ার গুলির মধ্যে ডাস্ট পার্টিকেল আটকে যায়। তারপরে আমরা যে জিনিসটা বলি, মানে নাকের ভিতরে যে কি বলে এটাকে, ময়লা হয়, সেগুলো আসলে কি? সেগুলো আসলে বাইরে থেকে যে ডাস্ট পার্টিকেলস গুলি ভিতরে ঢুকে নাকের মধ্যে আটকে যায়, সেই জিনিসগুলি। তো সেগুলি কি করে? ফিল্টার্স এন্ড পিউরিফাইস এয়ার ফ্রম দ্য ডাস্ট পার্টিকেলস, মানে সেগুলি আটকে যায় যাতে প্রিভেন্ট করে ভিতরে যাওয়ার থেকে। ঠিক আছে, বুঝেছিস জায়গাটা? আবার বলি, নেজাল ক্যাভিটিস কন্টেইন হেয়ার্স এন্ড মিউকাস। নেজাল ক্যাভিটির মধ্যে হেয়ার্স থাকে এবং মিউকাস থাকে, which filters and purifies air, ফিল্টার এবং পিউরিফাই করে এয়ারটাকে ফ্রম দা ডাস্ট পার্টিকেলস, ডাস্ট পার্টিকেল থেকে। ঠিক আছে, দুই বুঝে গেল। নেক্সট কি বলেছিলাম? ফার্স্ট নোজ, দেন নেজাল ক্যাভিটি, দেন কি আসে? ফেরিংস। ফেরিংস খুব ইম্পর্টেন্ট। কেন আমি এখন বলছি? ফেরিংস মেইনলি তিনটা পার্ট থাকে ফেরিংসে, নেসোফেরিংস, ওরোফেরিংস আর ল্যারিঙ্গোফেরিংস। এগুলি জাস্ট একটু মনে রাখলে সারবে। সেকেন্ড যে পয়েন্টটা, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ফেরিংস এর, এটা নোট করে রাখ, ভালো করে বলিস। তিনটা ফেরিংস বললাম ফেরিংসে, ওরোফেরিংস, নেসোফেরিংস, ওরোফেরিংস আর ল্যারিঙ্গোফেরিংস। এর মধ্যে যে ওরোফেরিংসটা আছে, ওরোফেরিংস acts as a common part of respiratory and digestive system. কিভাবে বলছি? ধর এটা ঠিক আছে, এখান দিয়ে অক্সিজেন ঢুকছে আর এখান দিয়ে আমরা খাওয়া খাচ্ছি। ঠিক আছে, নোজ, এখানে নেজাল ক্যাভিটি থাকবে, দেন এটা ধর ফেরিংস। জাস্ট একটা রাফ ডায়াগ্রাম। এখান থেকে বাদ খাচ্ছি, ফুডগুলি এখানে গিয়ে মিট হচ্ছে, তারপরে গিয়ে ফেরিংস এর পরে কি বলেছিলাম ফ্লোচার্টে? ল্যারিংস। সাপোজ ধর এখানে ল্যারিংস থাকে, তার ঠিক পিছে এখানে ইসোফেগাস থাকে। এটা ধর ল্যারিংস, এটা ধর ইসোফেগাস। ঠিক আছে, এখান দিয়ে যদি ফুড ঢুকে আর এখান দিয়ে অক্সিজেন ঢুকছে। ঠিক আছে, ফেরিংসে অক্সিজেন যাচ্ছে, ফুডটাও ফেরিংসে যাচ্ছে। ফেরিংসে যাওয়ার পরে অক্সিজেনটা লেরিংসে যাচ্ছে, লেরিংসে, আর খাওয়াটা ইসোফেগাসে। তাহলে এখানে কি বললাম?
oropharynx acts as a common part of respiratory and digestive system. তার মানে কি ফেরিংস এর তিনটা পার্টস, এটা যদি নেসো হয় মাঝখানে একটা ওরো, লাস্টেরটা যদি লেরিঙ্গোফেরিংস হয়, অরোফেরিংস কি করে রেসপিরেটরি আর ডাইজেস্টিভ সিস্টেমের একটা কমন পার্ট। কেন? এখান দিয়ে আমরা যে অক্সিজেনটাও যাচ্ছে, আবার যে ফুডস গুলি আমরা ইনটেক করছি সেগুলিও যাচ্ছে। তাহলে তোদের যদি বলা হয় যে মানে রেসপিরেটরি আর ডাইজেস্টিভ সিস্টেম দুটোটা বডির কোন পার্টে গিয়ে মিলে, তোরা কি বলবি? ফেরিংস। ওকে, ফেরিংসে গিয়েই ডাইজেস্টিভ সিস্টেম মানে ফুড আর রেসপিরেটরি সিস্টেম মানে এয়ার দুটোটা ফেরিংসে গিয়ে মিলে। ফেরিংস এর কোন পার্ট যদি সেটা বলে তাহলে কি বলবি? ওরোফেরিংস। ওরোফেরিংসে গিয়ে দুটোটা মানে ফুড প্লাস অক্সিজেন, মানে যদি আমি রেখে দিই O2 আর ফুড দুটোটা ওরোফেরিংসে গিয়ে মিলে। ওকে, এই দুটো বোঝা গেল। তো এতক্ষণ আমরা নেজাল ক্যাভিটি আর ফেরিংস এর ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দেখেছি। এবার আয় ল্যারিংস এ। ল্যারিংস কে ভয়েস বক্সও বলা হয়, এটা তোরা ছোট ক্লাসেও পড়েছিস যে ভয়েস বক্স কাকে বলা হয়? ল্যারিংস। ওকে, মানে ল্যারিংস এ আমরা যে সাউন্ডটা ল্যারিংস এ প্রডিউস হয়। ঠিক আছে, ল্যারিংস এ মেইনলি তো দুটো টার্ম ভালো মতো বুঝতে হবে, একটা গ্লটিস আর একটা এপিগ্লটিস। ফার্স্ট গ্লটিস কি? গ্লটিস হচ্ছে ল্যারিংস এর যে জায়গাটাতে সাউন্ড প্রডিউস হয়, ল্যারিংস এর যে জায়গাটাতে সাউন্ড প্রডিউস হয় সেই জায়গাটাকে আমরা গ্লটিস বলি। আর এপিগ্লটিস কি? এপিগ্লটিস হচ্ছে গ্লটিসের উপরে একটা লেয়ার, যেটা একটু আগে কি বলেছিলাম যে ফ্যারিংস এর মধ্যে কি হয়, ফ্যারিংস এর মধ্যে ফুড আর এয়ার দুটোটা মানে একটাই জায়গা আছে বডিতে যেখানে ফুড আর এয়ার দুটোটা একসঙ্গে এক জায়গা দিয়ে যায়। তো ফ্যারিংস এর পরে কি আসে বলেছিলাম? ল্যারিংস আর ইসোফেগাস আসে। তাহলে গ্লটিস হচ্ছে, সাপোজ ধর এটা ল্যারিংস, এই যা গ্লটিস আছে, গ্লটিসের ঠিক উপরে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার, যেটা যে ফুডগুলি ইসোফেগাসে যাবে ফেরিংস দিয়ে, সেগুলি যাতে কোনো ক্রমে ল্যারিংস এর মধ্যে না আসতে পারে, সেই জন্য সেটা যখন ফুডগুলি আসে ক্যাপটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়, আর যখন ফুডগুলি চলে যায় তারপরে যখন এয়ারটা ঢুকবে ক্যাপটা আবার অটোমেটিক্যালি ওপেন হয়, সেই জায়গাটাকে আমরা বলি এপিগ্লটিস। একটা এক্সাম্পল নে, সাপোজ একটা বটল, ঠিক আছে, বটলের ক্যাপ, বটলটা ধর তোরা গ্লটিস, আর বটলের যে ক্যাপ সেটাকে তোরা এপিগ্লটিস ধর। তাহলে কি হবে? যখন এয়ার ঢুকবে তখন আমরা বটলের যে ক্যাপটা সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, এয়ার গুলো ঢুকে ল্যারিংস থেকে কোথায় যায়? ট্রাকিয়াতে। তারপরে যখন এয়ার ঢুকে যায় অটোমেটিক্যালি সেই এপিগ্লটিসটা মানে বটলের যে মুখটা আছে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তার ফলে কি হবে? তারপরে যে ফুডগুলি ফ্যারিংস থেকে ইসোফেগাসে যাবে সেগুলি আর ডিভিট হয়ে ল্যারিংস এর মধ্যে আসবে না। ঠিক আছে, এবার আমি তোদের একটা কথা বলতে চাই, আমরা ভাত খাওয়ার সময় মাঝে মাঝে আমাদের একটু প্রবলেম হয় না, মাঝে মাঝে শ্বাস নিতে বা একটু আমরা কাশি দিই না, কেন? তখন কি হয়, মাঝে মাঝে যে এপিগ্লটিসটা আছে সেটা কোনো কারণে খুলে যায়। খুলে গেলে কি হয়, যে ফুড পার্টিকেলস গুলি আছে সেগুলি কয়েকটা ফুড পার্টিকেলস আমরা ল্যারিংস এর মধ্যে চলে আসে। ঠিক আছে, তো ল্যারিংস এ চলে আসলে এবার কি করতে হবে? ফুড পার্টিকেলসটা বের করতে হবে ল্যারিংস থেকে। তো বের করার জন্য তখন আমরা কাশি দিই, কাশি দিলে কি হয়? আবার ফুড পার্টিকেলস গুলি বের হয়ে ইসোফেগাসে চলে যায়। ঠিক আছে, এই গেল ল্যারিংস। ল্যারিংস কি বলেছি? ল্যারিংস কে আমরা ভয়েস বক্সও বলি, কারণ এখানে সাউন্ড প্রডিউস হয়। আর গ্লটিস আর এপিগ্লটিস এই দুটো টার্ম একটু ভালো করে দেখতে হবে। আর বলে দিই দুটো টার্ম কি। গ্লটিস হচ্ছে যে জায়গাতে সাউন্ড প্রডিউস হয় সেই জায়গাতে একটা অর্গান আছে, সেটার নাম হচ্ছে গ্লটিস। আর গ্লটিসের ঠিক উপরে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, যার কারণে ফুডগুলি যখন আমরা ইনটেক করি সেটা কোন ল্যারিংস এর মধ্যে আসতে পারে না, সেই জায়গাটাকে আমরা বলি এপিগ্লটিস। ওকে, দেন নেক্সট হয় ট্রাকিয়া। কি বলেছিলাম? ফার্স্ট কি আসে? নস্ট্রিলস, দেন নেজাল ক্যাভিটিস, দেন ফ্যারিংস, দেন ল্যারিংস, দেন ট্রাকিয়া। সো ট্রাকিয়া অ্যাকচুয়ালি কি? স্ট্রাকচারটা যদি দেখি, ট্রাকিয়ার মধ্যে 18 ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস থাকে, 18টা কার্টিলেজিনাস রিংস থাকে। ঠিক আছে,
মানে এই ট্রাকিয়া তো সাপোজ এটা তো ট্রাকিয়ার মধ্যে এরকম 18টা রিংস থাকবে, ঠিক আছে? কেন থাকবে? ফর বিকজ ফর দিস রিজন ট্রাকিয়া ডাজ নট কোলাপস। ট্রাকিয়া ইজ মেড আপ অফ 18 ইনকমপ্লিট রিংস। ফর দিস রিজন ট্রাকিয়া ডাজ নট কোলাপস মানে কি, ট্রাকিয়ার মধ্যে 18টা ইনকমপ্লিট কার্টিলেজিনাস রিংস থাকে, তার কারণে ট্রাকিয়াটা কোলাপস হয় না। এবার কোলাপস হওয়ার কারণ কি? যখন আমরা জোরে শ্বাস নিই বা রানিং করি, যদি ইনকমপ্লিট রিংস গুলি না থাকে তখন ট্রাকিয়াটা কোলাপস হওয়ার চান্স থাকে, কিন্তু ইনকমপ্লিট রিংস গুলি থাকার কারণে ট্রাকিয়াটা কোলাপস হয় না। এবার প্রশ্ন করতে পারিস যে ইনকমপ্লিট কেন, এই রিংস গুলি ইনকমপ্লিট কেন? যদি রিংস গুলি পুরো কমপ্লিট হয়, কিছু কিছু সময় ট্রাকিয়াটা একটু কোলাপস হওয়ার দরকার হয়। ফর মানে সাপোজ ধর রানিং করছিস, জোরে জোরে শ্বাস নিচ্ছিস, যদি ট্রাকিয়াটা কোলাপস না হয় তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যে মুভমেন্ট গুলি সেগুলি ফ্রিলি মুভ করতে পারবে না, সেই কারণে মাঝে মাঝে ট্রাকিয়াটা কোলাপস হয়। ফর দ্যাট রিজন সেই যে রিংস গুলি আছে কার্টিলেজিনাস রিংস গুলি সেগুলি ইনকমপ্লিট হয়। যদি কমপ্লিট থাকতো তাহলে ট্রাকিয়াটা কোলাপস হতোই না, একবারে পার্মানেন্টলি মানে কোলাপস বন্ধ হয়ে যেত। কিন্তু তখন যদি সেটা হতো তো আমাদের প্রবলেম হতো। সো দ্যাটস ওয়াই যে রিংস গুলো আছে সেগুলি ইনকমপ্লিট। কয়টা রিংস থাকে? 18টা। কার্টিলেজিনাস গুলি কেন থাকে? বিকজ it prevents the trachea from collapsing. Okay. Next are the trachea contains cilia and mucus which help in the removal of dust, bacteria, etc. আমরা নেজাল ক্যাভিটিতে কি বলেছিলাম যে আমাদের নাকের ভিতরে যে হেয়ার গুলি আছে সেগুলি যখন বাইরে থেকে কোনো ডাস্ট পার্টিকেলস ভিতরে যায় সেগুলিকে প্রিভেন্ট করে লাংসে যাওয়ার থেকে। এবার সাপোজ ধর কিছু ডাস্ট পার্টিকেলস এতই মাইনূট যে হেয়ারের মধ্যে এগুলি স্টিক হলো না, এগুলি ভিতরে চলে আসলো, তখন কি হয়? যখন ট্রাকিয়াতে এসে ডাস্ট পার্টিকেলস বা ব্যাকটেরিয়া গুলো আসবে তখন সিলিয়ার মিউকাস দুটোটা একসঙ্গে কম্বাইন্ড হয়ে, মানে কিভাবে কম্বাইন্ড আমি দেখাচ্ছি। ফার্স্ট এটা তো একটা ডাস্ট পার্টিকেলস, ঠিক আছে, বা একটা ব্যাকটেরিয়া, এটা আসলো ট্রাকিয়াতে, ঠিক আছে। ফার্স্ট মিউকাস এটাকে একদম পুরো সারাউন্ড করে নেবে, ঠিক আছে, সারাউন্ড করে নিল। তারপর সিলিয়ার গুলি কাজ কি? সিলিয়ার গুলো এই যে ব্যাকটেরিয়া বা ডাস্ট পার্টিকেলসটা আছে সেটাকে আবার বাইরে পাঠিয়ে দেবে। মানে কি, একটা ডাস্ট পার্টিকেল বা একটা ব্যাকটেরিয়া ফার্স্ট এটাকে মিউকাস দিয়ে সারাউন্ড করা হবে, তারপর সিলিয়াগুলি এটার সঙ্গে কানেক্ট হবে, অ্যাটাচড হয়ে কি করবে? এই ডাস্ট পার্টিকেলসটাকে আবার নস্ট্রিলস দিয়ে বেরোচ্ছে। কি ট্রাকিয়ার ব্যাপারে জেনেছি। এবার দেখ, সাপোজ এটা যদি ট্রাকিয়া হয়, ঠিক আছে, এগুলি কার্টিলেজিনাস রিংস। ট্রাকিয়ার পরে ট্রাকিয়াটা স্প্লিট হয়ে যায়। প্রথম যে স্টেপ, প্রথম ট্রাকিয়ার পরে নেক্সট কি বলেছিলাম আমি? কিসে ভাগ হয়? প্রাইমারি ব্রঙ্কাই। তো এই জায়গাটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাই, ঠিক আছে। নেক্সট প্রাইমারি ব্রঙ্কাই আবার স্প্লিট হয় কিসে? সেকেন্ডারি ব্রঙ্কাই। সেকেন্ডারি ব্রঙ্কাইটা আবার স্প্লিট হয় টার্সিয়ারি ব্রঙ্কাইতে। ফার্স্ট কি হয়? ট্রাকিয়ার থেকে একবার ডিভিশন হবে প্রাইমারি ব্রঙ্কাইতে, দেন প্রাইমারি ব্রঙ্কাই আবার ডিভাইড হবে সেকেন্ডারি ব্রঙ্কাইতে। সেকেন্ডারি ব্রঙ্কাইটা আবার ডিভাইড হবে কিসে? টার্সিয়ারি ব্রঙ্কাইতে। এবার টার্সিয়ারি ব্রঙ্কাইটা ফার্দার আবার ডিভাইড হয় কিসে? টার্মিনাল ব্রঙ্কাইলসে, ঠিক আছে। এই টার্মিনাল ব্রঙ্কাইলসটা ফার্দার আবার ডিভাইড হয় কিসে? রেসপিরেটরি ব্রঙ্কাইলসে। রেসপিরেটরি ব্রঙ্কাইলস। রেসপিরেটরি ব্রঙ্কাইলসটা আবার ফার্দার ডিভিশন হয় কিসের মধ্যে? অ্যালভিওলার ডাক্টে। এবার এই অ্যালভিওলার ডাক্টটা আবার ডিভাইড হয় কিসে? অ্যালভিওলার স্যাক।
এবং সবার লাস্টে অ্যালভিউলার স্যাকটা কিসে ডিভাইড হয়? অ্যালভিউলাতে। আরেকবার বলছি, ফার্স্ট যে ট্রাকিয়াটা ডিভাইড হয় প্রাইমারি ব্রঙ্কাইতে, দেন প্রাইমারি ব্রঙ্কাই থেকে সেকেন্ডারি ব্রঙ্কাই, দেন টারশিয়ারি ব্রঙ্কাই, দেন টার্মিনাল ব্রঙ্কাইলস, দেন রেসপিরেটরি ব্রঙ্কাইলস, দেন অ্যালভিউলার ডাক্ট, দেন অ্যালভিউলার স্যাক, দেন অ্যালভিউলাই। এবার দেখ, এই যে কার্টিলেজিনাস রিংস গুলি, এগুলি ট্রাকিয়ের থেকে স্টার্ট করে একদম টার্মিনাল ব্রঙ্কাই অবধি, টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি থাকে। রিংস গুলি, এই যে কার্টিলেজিনাস রিংস, ঠিক আছে, এগুলি ট্রাকিয়ার থেকে স্টার্ট হয়, স্টার্ট করে একদম টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি থাকে। টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি কার্টিলেজিনাস রিংস থাকে। এই জন্য টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না। এতটুকু অবধি কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, নো গ্যাস এক্সচেঞ্জ টেকস প্লেস। ঠিক আছে, টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, কারণ টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি কার্টিলেজিনাস রিংস প্রেজেন্ট থাকে। তারপর থেকে রেসপিরেটরি ব্রঙ্কাইলস থেকে কার্টিলেজিনাস রিংস আর থাকে না। রেসপিরেটরি ব্রঙ্কাইলস থেকে একদম অ্যালভিউলাই অবধি কোনো কার্টিলেজিনাস রিংস থাকে না। সেই জন্য এই জায়গা থেকে গ্যাস এক্সচেঞ্জ হওয়া স্টার্ট হয়। ঠিক আছে, আবার বলছি, ট্রাকিয়া থেকে স্টার্ট করে একদম টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি কার্টিলেজিনাস রিংস প্রেজেন্ট থাকে, সেই কারণে টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি গ্যাস এক্সচেঞ্জ হয় না। কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কাইলস থেকে স্টার্ট করে অ্যালভিউলাই অবধি কোনো কার্টিলেজিনাস রিংস থাকে না, সেই জন্য সেই রেসপিরেটরি ব্রঙ্কাইলস থেকে গ্যাস এক্সচেঞ্জ স্টার্ট হয়। আর এই যে অ্যালভিউলাইটা, সবার লাস্টে গ্যাসটা কোথায় আসে? অক্সিজেনটা অ্যালভিউলাতে। অ্যালভিউলাই হচ্ছে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ রেসপিরেশন। স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ রেসপিরেশন। যেরকম আমাদের বডি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট কোনটা? সেল। সেরকম রেসপিরেশনের জন্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট কোনটা? অ্যালভিউলাই। ঠিক আছে, আরেকটা জিনিস তোদের বলে দিচ্ছি, ট্রাকিয়া থেকে স্টার্ট করে একদম টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি এই জায়গাটাকে বলা হয় ট্রাকিও ব্রঙ্কিউলার ট্রি। ট্রাকিও ব্রঙ্কিউল ট্রি। ট্রাকিয়া থেকে স্টার্ট করে একদম টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি জায়গাটাকে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি বলা হয়। আর রেসপিরেটরি ব্রঙ্কাইলস থেকে অ্যালভিউলাই অবধি যে জায়গাটা, সেটাকে আমরা বলি রেসপিরেটরি ট্রি। বুঝা গেল দুটো? সো আরেকবার আমি রিপিট করছি, ফার্স্ট কি হয়? ট্রাকিয়া থেকে একবার ডিভাইড হয় প্রাইমারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই ফার্দার ডিভাইড হয় সেকেন্ডারি ব্রঙ্কাইতে, সেকেন্ডারি ব্রঙ্কাই আবার ডিভাইড হয় কিসে? টারশিয়ারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই দেন ডিভাইড হয় টার্মিনাল ব্রঙ্কাইলসে। এতটুকু অবধি যে বললাম, এতটুকু অবধি কার্টিলেজিনাস রিংস প্রেজেন্ট থাকে। কেন থাকে? যাতে ওরা কোলাপস না হয়, এই ব্রঙ্কাইগুলি যাতে কোলাপস না হয়, সেই জন্য ওদের মধ্যে কার্টিলেজিনাস রিংস প্রেজেন্ট থাকে। এইটুকু অবধি জায়গা, এই টার্মিনাল ব্রঙ্কাইলস অবধি ট্রাকিয়া থেকে এই জায়গাটাকে আমরা বলি ট্রাকিও ব্রঙ্কিউলার ট্রি। আর এই জায়গা পর্যন্ত কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না। তারপরে কি আসে? রেসপিরেটরি ব্রঙ্কাইলস, দেন অ্যালভিউলার ডাক্ট, দেন অ্যালভিউলার স্যাক, দেন অ্যালভিউলাই। এই জায়গাটাকে আমরা বলি রেসপিরেটরি ট্রি, এবং এই জায়গাতে গ্যাস এক্সচেঞ্জ সাধারণত হয়। আর এই যে অ্যালভিউলারটা বললাম, এটা হচ্ছে রেসপিরেশনের স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। করব রেসপিরেটরি অর্গানের ব্যাপারে। আমাদের হিউম্যান বডিতে মেইনলি একটা রেসপিরেটরি অর্গান আছে, সেটা হলো লাং। তো আমাদের বডিতে ওয়ান পেয়ার অফ লাংস আছে, মানে দুটো। তো আমাকে বল, কোন লাংটা বড় আর কোনটা ছোট? আমরা কি জানি যে আমাদের হিউম্যান বডিতে হার্টটা কোন সাইডে থাকে? আমাদের বডির লেফট সাইডে। তো বডির লেফট সাইডে থাকলে হার্ট তো কোথায় থাকে? লাংসের মাঝখানে। তাহলে আমাদের লেফট সাইডে যে লাংসটা, সেটা
রাইট সাইডের লাংস থেকে কম্পারেটিভলি ছোট, ঠিক আছে। এবারে লাংসের একটা ওভারভিউতে রাইট লাং, রাইট লাং কোনটা, রাইট লাং কোনটা বল, এটা দেখতে লেফট সাইডে, কিন্তু আমি যখন এভাবে দাঁড়াবো এটা আমার রাইট সাইড, এটা রাইট লাং। রাইট লাং মেইনলি লোব থাকে তিনটা, লোব হলো এগুলি, এই জায়গাগুলো হলো লোব, লোব থাকে কয়টা, তিনটা। আর ফিশার্স থাকে দুটো, ফিশার্স মানে হচ্ছে এই জায়গাগুলো যেগুলি লোবগুলিকে সেপারেট করছে, এগুলো হচ্ছে ফিশার্স, এগুলি থাকে দুটো, ঠিক আছে। আর লেফট লাংয়ে লোব থাকে কয়টা, দুটো, আর ফিশার একটা, বোঝা গেল। এবার দেখ হার্টের মধ্যে একটা নচ আছে, লাংসের মধ্যে, সরি লাংসের মধ্যে একটা নচ আছে। নচ মানে কি, হার্টটা যে লাংসের মাঝখানে থাকে, সেই কারণে যে লেফট সাইডের লাংসটা তার অ্যানাটমি এভাবে হয়েছে যে এখানে একটা নচের মতো আছে, যাতে হার্টটা এখানে থাকতে পারে, ঠিক আছে। এই যে নচটা, সেটার নাম হচ্ছে কার্ডিয়াক নচ। কার্ডিয়াক শব্দটা এসেছে হার্ট থেকে, কারণ হার্ট থাকার জন্যই, হার্টটা মাঝখানে আছে লাংসের, এটার জন্যই লাংসের লেফট সাইডের লাংসটা একটা নচের মতো আছে, লেফট সাইডের লাংসটার মধ্যে, এই জন্য এটার নাম কার্ডিয়াক নচ। নেক্সট তোরা মেডিয়েস্টিনাম। মেডিয়েস্টিনাম বলতে আমরা কি বুঝি, এই যে দুটো লাংস আছে, দুটো লাংসের মাঝখানে যে খালি স্পেসটা আছে, এই যে খালি স্পেসটা যেখানে হার্ট আছে, এই হার্টটাকে বাদ দিয়ে দে, হার্টটাকে বাদ দিলে কি হয়, এই যে খালি জায়গা আছে একটা, এই যে খালি জায়গাটা আছে, এই জায়গাটার নামই হচ্ছে মেডিয়েস্টিনাম। ওকে, তো বোঝা গেল মেডিয়েস্টিনাম কি, কার্ডিয়াক নচ কি, ঠিক আছে। নেক্সট আই প্লিউরা। প্লিউরা কি, বেসিক্যালি আমাদের লাংসটা একটা ডাবল লেয়ার মেমব্রেন দিয়ে কভার্ড, ডাবল লেয়ার মেমব্রেন দিয়ে আমাদের লাংসটা কভার্ড আছে, ঠিক আছে। এই যে ডাবল লেয়ার মেমব্রেন, এ হচ্ছে ইনার মেমব্রেন, এ আউটার মেমব্রেন, এই ডাবল লেয়ার মেমব্রেনটার নাম হচ্ছে কি, প্লিউরা। এটা ইম্পর্টেন্ট, আমাদের লাংসটা একটা ডাবল লেয়ার মেমব্রেন দিয়ে কভার আছে, সেই মেমব্রেনটার নাম হচ্ছে প্লিউরা। এবার দেখ কি বলেছে এখন, প্লিউরাটা ডাবল লেয়ার, এটা আউটার, এটা ইনার, তার মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটাকে আমরা বলি প্লিউরাল ক্যাভিটি, ঠিক আছে। প্লিউরার মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে আমরা বলি প্লিউরাল ক্যাভিটি, ঠিক আছে। আর প্লিউরাল ক্যাভিটির মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটার নাম কি, প্লিউরাল ফ্লুইড। তাহলে আবার রিক্যাপ করে নি, প্লিউরা মানে কি, প্লিউরা হচ্ছে লাংসকে প্রোটেক্ট করার জন্য একটা ডাবল লেয়ার মেমব্রেন থাকে লাংসে, সেটার নাম হচ্ছে প্লিউরা। এবার প্লিউরার আউটার লেয়ার আর ইনার লেয়ার মাঝখানে যে খালি স্পেসটা, সেটা হচ্ছে প্লিউরাল ক্যাভিটি। প্লিউরাল ক্যাভিটির মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড। ওকে, এবার তোদের কোশ্চেন আসতে পারে যে প্লিউরাল ফ্লুইডের ফাংশন কি, এই প্লিউরাল ফ্লুইডটা থাকে কেন। It acts as a lubricant to prevent friction between two layers of pleura. এই যে আউটার লেয়ার আর ইনার লেয়ার আছে, দুটো লেয়ারের মাঝখানে যাতে ঘর্ষণ না হয় সেই জন্য সেই ফ্লুইডটা থাকে, এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে it prevents the lungs from mechanical injury. লাংসের যাতে কোনো মেকানিক্যাল ইনজুরি না হয় সেই জন্য প্লিউরাল ফ্লুইডটা থাকে, এটা। সো এবার অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারসে আমাদের রেসপিরেটরি সিস্টেমে মেইনলি তিনটা মেইনলি পার্ট আছে, একটা কি রেসপিরেটরি ট্র্যাক্ট, আরটা রেসপিরেটরি অর্গান, আর লাস্টে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস। রেসপিরেটরি ট্র্যাক্টটা আমরা আলোচনা করলাম, যে পাথওয়েটা সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট, দেন রেসপিরেটরি অর্গান মানে লাং, সেটা আলোচনা করলাম। সবাই লাস্টে আছে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস। অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারস মেইনলি তিনটা, ডায়াফ্রাম, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর লাস্টে অ্যাবডোমিনাল মাসেল। সো ডায়াফ্রাম কি, এই যে লাংসের নিচে একটা এরকম একটা পার্ট থাকে কার্ভ টাইপ, এই যে এই জায়গাটা আছে সেটাকে আমরা বলি ডায়াফ্রাম। মিন্স কি, এখানে যদি লাংস থাকে, এই যে নিচে যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলি ডায়াফ্রাম। ওকে, দেন ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে যে রিবস আছে আমাদের বডিতে, রিবসের আর এখানে স্টার্নাম আর রিবসের ঠিক পিছে, মানে যদি এটা স্টার্নাম হয়, এগুলো যদি রিবস হয়। ওকে, এখানে যে মাসেলগুলি আছে সেগুলো হচ্ছে
ইন্টারকোস্টাল মাসেল, মানে স্টার্নাম আর রিবসের ভিতরে যে মাসেলগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল দুই রকম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এবার লার্জ যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। অ্যাবডোমিনাল মাসেল মেনলি কোন জায়গাতে থাকে? যদি তোদের এই জায়গাতে লাংস থাকে, ঠিক আছে, এটা ডায়াফ্রাম, আগে বললাম ডায়াফ্রামের নিচে এইটুকু অব্দি এই জায়গাতে যে মাসেলগুলি থাকে সেগুলি হচ্ছে মেনলি অ্যাবডোমিনাল মাসেল। মানে যদি এটা লাংস হয়, এই জায়গাটা ডায়াফ্রাম, এই জায়গা অবধি যে মাসেলগুলি আছে আমাদের বডিতে সেগুলির নাম হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল। তো তিনটা স্ট্রাকচার কি কি? ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আর অ্যাবডোমিনাল মাসেল। এগুলো তোদের আজকের ভিডিও এখানে শেষ। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, সেখানে আমরা টেলিগ্রামের লিংক দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।